যে যারা নিজেদেরকে বড় রাজনৈতিক দল মনে করে কিংবা যারা নিজেদেরকে সাংগঠনিকভাবে অনেক স্ট্রং মনে করে, শক্তিশালী মনে করে, কিন্তু তাদের সমাজ মানে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা সেটা তাদের সেই লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত যখন করছে তখন তারা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। যে যদি আমার ইচ্ছা মতো আমরা রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারি কিংবা আমাদের পক্ষে যদি রাজনৈতিক পরিবেশ না থাকে তাহলে আমরা একটা নৈরাজ্য এই ধরনের নজির আমরা স্থাপন করব। সেই ধরনের বড় অর্জনের জায়গাটা হচ্ছে যে এই যে নজির স্থাপন করার যে প্রয়াসটা এটা ব্যাকফায়ার করেছে। প্রাপ্তি অপ্রাপ্তি এটা একটা চলমান প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে একটা লম্বা সময়ের মধ্যে দিয়ে ঠিক হবে যে আসলে এই জার্নিটার মধ্যে দিয়ে কি পেলাম, কি হারালাম, কি কতটুকু হলো, কি হলো না। কিন্তু স্পেসিফিক যদি আমি এই সোহাগ হত্যাকাণ্ডের কথাটা যদি বলি, এটা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে একটি নজির স্থাপন করার প্রয়াস। সেটা হচ্ছে যে এই যে পুরনো বন্দোবস্তের যে ভয়ের রাজনীতির যে সংস্কৃতিটা এবং এই এক একটা নজির স্থাপন করার মধ্য দিয়ে সোসাইটিকে একটা বার্তা দেয়া যে তুমি কিন্তু আওয়াজ তুলো না, তাহলে কিন্তু তোমার এই পরিণতি হওয়ার সম্ভাবনা আছে কিংবা হতে পারে। আমরা যদি গুমের ঘটনাগুলো দেখি, একরাম হত্যাকাণ্ডের ঘটনা দেখি, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনা দেখি, বিশ্বজিতের হত্যাকাণ্ডের ঘটনা দেখি, সেম মডেল। এবং আমরা এই নতুন এই 5ই আগস্ট পরবর্তী সময়েও আমরা দেখছি কিন্তু যে যারা নিজেদেরকে বড় রাজনৈতিক দল মনে করে কিংবা যারা নিজেদেরকে সাংগঠনিকভাবে অনেক স্ট্রং মনে করে, শক্তিশালী মনে করে, কিন্তু তাদের সমাজ মানে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা সেটা তাদের সেই লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত যখন করছে তখন তারা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। যখনই ট্রমাটাইজড হয়ে যাচ্ছে তখন এই রাগের উদ্গীরণটা এইভাবে প্রকাশ পাচ্ছে যে যদি আমার ইচ্ছা মতো আমরা রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারি কিংবা আমাদের পক্ষে যদি রাজনৈতিক পরিবেশ না থাকে তাহলে আমরা একটা নৈরাজ্য এই ধরনের নজির আমরা স্থাপন করব। সেই ধরনের প্রয়াস আসলে এই সোহাগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন প্রায় 150 লাশ পড়েছে তাদের নিজ দলের কর্মী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তো একটা দলে যখন 10 মাসে 150 জন মানুষ খুন হয় নিজ দলের, তাহলে আমাদের তো প্রশ্ন আসে যে তাদের আসলে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু, কিংবা তারা যদি ক্ষমতায় আসে কিংবা তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন তারা কতটুকু রেসপন্সিবল আচরণ করবে, তাই না? এই ব্যাপারে কিন্তু বিরাট প্রশ্ন রয়ে যায়। বিভিন্ন জায়গায় এই যে চাঁদাবাজি, ভাঙচুর, ইভেন কি যে একটা বিভিন্ন জায়গায় যে অকথ্য ভাষায় তারা যে এগ্রেসিভ কথাগুলো বলছে, হ্যাঁ, এটা তো কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তো এই অ্যাপ্রোচ নিয়ে তারা যখন বলে যে আমরা আসলে দেশ পরিচালনা করব, হ্যাঁ, তখন তো অবশ্যই জনগণের। তবে এই জায়গায় আমাদের সবচাইতে বড়, আপনি বলছিলেন যে অর্জন, সবচাইতে বড় অর্জনের, আমি 1 মিনিটে শেষ করে দেবো। সবচাইতে বড় অর্জনের জায়গাটা হচ্ছে যে এই যে নজির স্থাপন করার যে প্রয়াসটা এটা ব্যাকফায়ার করেছে। কিভাবে ব্যাকফায়ার করেছে? দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই যে জুলাইয়ের যে একটা এসেন্স, এই এসেন্সটা কিন্তু মানুষকে প্রতিবাদী করে তুলেছে। এবং তারা কিন্তু শুধু এনসিপি না, ইভেন কি নন পলিটিক্যাল যে অর্গানাইজেশন, প্রতিবাদের ভাষাটা তো ভিন্ন। প্রতিবাদের এখন যখন একটা জাতিগতভাবে একটা সমাজ যখন ট্রমাটাইজড থাকে, যখন একটা লম্বা এনার্কির পরে যখন একটা স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে, অনেক ভাঙা গড়া হচ্ছে, তখন আসলে কালেকটিভ এক্সপ্রেশনটা আসলে একটু ভিন্নতরই হবে। কারণ বাংলাদেশ অত্যন্ত বিশেষ একটি বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে এটা অন্য কোনো স্বাভাবিক পরিস্থিতির সাথে মেলালে আসলে আমি ছোট্ট একটু আপনার প্রশ্নের মধ্যে ছোট্ট একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি যে এই সরকারকে কিন্তু আপনারা নিয়োগ দিয়েছিলেন এবং আপনারা বাছাই করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন। তো সেই সরকার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে আপনাদের ভাষায়, তাহলে আপনারা কি করছেন? কথাটা সম্পূর্ণ ঠিক নয়। কথাটা ডক্টর ইউনূস এই অর্থ বলেছিলেন যে যারা নাকি আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তারা আমাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের প্রতিনিধি হিসেবে আমাদের 3 জন ছাত্র প্রতিনিধি ওখানে গিয়েছেন। কিন্তু আরও তো অনেক স্টেক হোল্ডার্সরা আছে, তারাও তো এই সরকারের, এটা তো সামগ্রিকভাবে কালেকটিভ একটা ডিসিশন হয়েছে। তো এখন সেই ক্ষেত্রে প্রবলেম যেটা আমি বলি, এখানে একটা মারাত্মক একটা মিসকনসেপশন আছে। এটা আজকে টক শোতে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি এটা পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এর প্রাপ্তি অপ্রাপ্তি কিংবা পলিটিক্যাল লাইবিলিটিস একমাত্র এনসিপি নিয়েছে। দেখেন,
তারা অনেকে বলে যে আমরা প্রেশার ফোর্স, হ্যাঁ আমরা সামাজিক সংগঠন। তো অ্যাক্টিভিজমের যে সুবিধাটা সেটা হচ্ছে যে রাজনৈতিক দায় নিতে হয় না, কিন্তু আমরা সে জায়গায় গাছটা দেখিয়েছি। আমরা বলেছি যে না, আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আমরা দায় নেব, দরদ দেখাবো এবং সংস্কারের প্রতি, নতুন বাংলাদেশের প্রতি আমরা সেই রেসপন্সিবল আচরণটা করব। কিন্তু অনেকে আছে যে যারা নাকি বলে যে অ্যাক্টিভিজমের নামে নামে শুধুমাত্র সমালোচনা করে। হ্যাঁ, ক্রিটিসিজম অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু দায় নেয়ার যে ব্যাপারটা, রেসপন্সিবিলিটির যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা পলিটিক্যাল পার্টি আর একটা প্রেশার ফোর্সের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ। তো এই বিষয়গুলো আসলে ক্ল্যারিফিকেশনের দরকার আছে। তো আমরা অ্যাজ এ স্টেক হোল্ডার্স, মানে এনসিপি তার দায় নিচ্ছেন আপনারা? অবশ্যই দায় নিব। কেন, কিছু কিছু ক্ষেত্রে তো আমরা তো আসলে ফেল করেছি, এটা তো বাস্তবতা। রাজনৈতিক বাস্তবতার কারণেই আমরা অনেক সময় দেখা কিভাবে ফেল করলাম দেখেন। যেমন ধরেন আমরা কি চাচ্ছি, ঘোষণাপত্রটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হলো না। আমরা কি চাচ্ছি, একটা নতুন সংবিধান। সেই সংবিধানের আলাপে এখনো ঐক্যমতে আসা সম্ভব হলো না। কাদের কারণে হলো না, কোন বাস্তবতার কারণে হলো না? তো সেই ক্ষেত্রে আমাদের তো এই জায়গায় তো এই আলাপগুলো থাকবেই।